কি করব বলুন তো? গত 5 বছর ধরে তো অনেক ছেলে খুঁজেছি, সবাই তো আপনার মেয়েকে দেখে রিজেক্ট করে দিয়েছে। আমার পক্ষে মনে হয় আপনার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি বরং অন্য কোনো ঘটকের সঙ্গে কথা বলুন। আপনার মেয়ের রঙটা যদি একটু শ্যামবর্ণ হতো তাও একটা কথা ছিল। ঠিক এমন সময় সেখানে বিজয়বাবুর একমাত্র মেয়ে জুই চলে আসে। থাক না বাবা, ছেলে যখন পাওয়া যাচ্ছে না তখন দরকার নেই। আমি বিয়ে করতে চাই না। ঘটক মশাই, আপনি এবার আসুন। আপনিও তো খুব ভালো করেই বুঝতে পারছেন আমি কালো বলেই আমার বিয়ে হচ্ছে না, তাহলে শুধু শুধু চেষ্টা করছেন কেন? তুই বুঝতে পারছিস না মা, তোকে পাত্রস্থ করাটা খুবই দরকার। আমার এই এত বড় জমি বাড়ি সম্পত্তি কে আগলাবে? তুই একা একা সব সামলাতে পারবি না। তারপর আমার শরীরটাও তো ভালো নয়। আমি একটা ভালো ছেলের হাতে তোকে দিয়ে দিতে চাই, বুঝেছিস? বিজয়বাবুর কথা শেষ হতে না হতেই মালতী দেবী তার ছেলে অর্ণবকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আসলে আমি আমার ছেলের সম্বন্ধের জন্য আপনার কাছে এসেছিলাম। আপনার মেয়েকে আমার খুব পছন্দ। এই যে দেখুন আমার ছেলে অর্ণব। আপনার যদি আমার ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে আমরা কথায় এগোতে পারি। অর্ণবের দিকে তাকিয়ে জুই এবং তার বাবা দুজনেই খুবই অবাক হয়, কারণ অর্ণব দেখতে খুবই ফর্সা এবং সুন্দর ছিল। তাই বিজয়বাবু কোনো আপত্তি করে না। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি জুই এবং অর্ণবের বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের বিয়ের কিছুদিনের মধ্যেই বিজয়বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। যাক, বৌমার বাপটা মরেছে, ভালো হয়েছে। এবার তো সবকিছু আমার হাতের মুঠোয়। আমি যা করব তাই হবে। ওপরে ওপরে বৌমাকে একটু তেল মেরে চলবো, কিন্তু বাকিটা তো আমিই চালাবো। অন্যদিকে জুই মনে মনে ভাবে, এখন আমি কি করে সমস্ত কিছু সামলাবো? এত বড় বাড়িতে আমি কিভাবে শুধুমাত্র শাশুড়ি আর স্বামীকে নিয়ে একা একা থাকবো? কে জানে কি হবে। তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে বাবা? এভাবে জুই একদিকে দুঃখ করতে থাকে, অন্যদিকে অর্ণব এবং তার মায়ের খুবই আনন্দ হয়। মালতী দেবী এখন জুয়ের বাড়িটাকে নিজের বাড়ি ভেবে দোকান থেকে অনেক মডার্ন ফার্নিচার কিনে নিয়ে আসে, কারণ জমিদার বাড়িতে অত্যন্ত পুরানো ফার্নিচার থাকায় সেগুলো অর্ণব এবং তার মায়ের মোটেই পছন্দ ছিল না। মা, আপনি এসব কি করছেন? আমাদের এত দামি দামি মেহগনি কাঠের আসবাবপত্র বাইরে ফেলে দিচ্ছেন, আর এই মডার্ন ফার্নিচারগুলো এখানে আনলো কে? উফ, এই বাড়িতে অনেক যুগ আগের পুরানো সব জিনিসপত্র রয়েছে। আমার এগুলো একদমই পছন্দ নয়। তাই আমি এই মডার্ন ফার্নিচারগুলো আনিয়েছি, আর ঠিক করেছি বাড়িটাকে এবার রেনোভেট করে পাশে একটা গ্যারেজ বানাবো। কিন্তু এই সমস্ত কিছু করার জন্য আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আমি আমার বাবার বাড়ি একটুও বদলাতে চাই না। আপনি প্লিজ এই ফার্নিচারগুলো ফেরত দিয়ে আসুন, আর এই বাড়িতে কোনো কিছু রেনোভেট হবে না। কেন, এই বাড়িটা কি শুধু তোমার নাকি? তোমার বাবা তো বিয়ের সময় বলেছিলেন আমাদের অনেক টাকা দান সামগ্রী দেবেন, যদিও সেরকম কিছুই দেননি। তাই এই বাড়িটা অ্যাটলিস্ট আমরা নিজেদের মতো করে বানাতেই পারি। একদমই নয়, এই বাড়িটা আমার নামে লেখা আছে, অর্থাৎ এই বাড়ির মালিক আমি। আর আমি চাই না আমার বাড়িতে এরকম কিছু হোক। তাই বারবার আমাকে কিছু করতে জোর করবেন না। আর রইল যৌতুকের কথা, আপনারা তো বাবার সমস্ত লাভগুলোই নিয়ে থাকেন, ওগুলোতে আমি তো একবারও হস্তক্ষেপ করিনি। জুয়ের কথা শুনে মালতী দেবী রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। আসলে বিজয়বাবুর ব্যবসার বেশিরভাগ টাকাই মালতী দেবী এবং তার ছেলে নিজেদের প্রয়োজনে খরচা করত, যা দেখে জুই কখনোই কিছু বলতো না। এই শোন, তোর বউয়ের মুখে তো ভালোই বুলি ফুটেছে দেখছি। তোর বউ নিজেকে বাড়ির মালিক বলে দাবি করছে, কিন্তু মালিক তো তোর হওয়ার কথা। তোর শ্বশুর মরার আগে তুই বাড়িটা তোর নামে লিখিয়ে নিসনি? সে কি, বাড়িটা শ্বশুরমশাইকে দিয়ে লিখে নিতে হতো? কই, কালকে তো তুমি একবারও বললে না। আসলে আমি না ভুলে গিয়েছিলাম, আগে থাকতে লিখে নিলে ভালো হতো। যাই হোক, ও কোনো ব্যাপার না। এমনিতেও জুয়ের নামে বাড়িটা আছে, তাই ওটা আমার নামে করতে বেশিক্ষণ লাগবে না। এই বলে অর্ণব ব্যাপারটাকে উড়িয়ে দিয়ে চলে যায়। আসলে অর্ণব শুধুমাত্র জুয়ের টাকা পয়সা এবং বাড়ি সম্পত্তি দেখেই তাকে বিয়ে করে। অর্ণব প্রত্যেক দিনই মদ্যপান করে থাকে। এমনকি কিছুদিন ধরে অর্ণব তার বন্ধু বান্ধবদের সঙ্গে জুয়ের বাড়িতেই মদের আসর বসায়, যা দেখে পাড়ার লোকেরাও ছিছি করতে শুরু করে। ওরে জুই, শুনছিস? তা তুই কি বিয়ে করার লোভে ওরকম একটা মদখোর গাজারি ছেলেকে বিয়ে করলি নাকি? ওই ছেলেটা তো মোটেই ভালো নয়।
মানছি তোর বিয়ে হচ্ছিল না দেখে তুই বাধ্য হয়ে ওরকম একটা ছেলেকে বিয়ে করেছিস, কিন্তু তাই বলে তোর বাবার সম্মানটা তো একটু রাখবি। তোদের বাড়িতে যে প্রত্যেক দিন জুয়ার মদের আসর বসছে। না না কাকিমা, আসলে ওর একটু মদ খাওয়ার অভ্যাস আছে আমি জানি, কিন্তু এখন বাড়িতে যে মদের আসর বসিয়েছে তা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে এই নিয়ে কথা বলবো। প্রতিবেশীদের মুখে নিজের স্বামীর নামে আজে বাজে কথা শুনে জুঁইয়ের খুবই খারাপ লাগে, কারণ জুঁই কখনোই অর্ণবের কাছে বাজে ব্যবহার আশা করে না। অর্ণব দেখতে খুবই সিধে সাদা এবং সরল প্রকৃতির ছিল, কিন্তু অর্ণবের পেটে পেটে যে এত শয়তানি সেটা জুঁই প্রথমে একদমই বুঝতে পারেনি। কি ব্যাপার, তুমি নাকি আমার বাড়িতে মদ আর জুয়ার আসর বসাচ্ছ? পাড়ার লোকেরা আমার কাছে এসে এই নিয়ে অভিযোগ করে যাচ্ছে। ছি, তোমার একটুও লজ্জা করলো না? এই বাড়ির জামাই হয়ে তুমি কিনা বাড়িতে এই সমস্ত কুকর্ম করছো? এই থাম তো, রোজ রোজ তোর ওই প্যানপানানি আমার শুনতে ভালো লাগে না। তোকে বিয়ে করে আমি উদ্ধার করেছি, বুঝতে পেরেছো? তোমার মতো একটা কালো মেয়ের তো জীবনে স্বামীও জুটতো না, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে পেয়েছো, এই তোমার অনেক কপালের জোর। এখন এখান থেকে সরো। এই বলে অর্ণব সেখান থেকে চলে যায়। এভাবেই অর্ণব এবং তার মা জুঁইয়ের কোনো কথাই পাত্তা দেয় না, বরং তারা খুব বাজে খরচা করে এবং যাকে তাকে বাড়িতে নিয়ে আসে। ধীরে ধীরে জুঁইয়ের অত সুন্দর বাড়িটা যেন মালতী দেবী এবং অর্ণবের অতিথিদের গেস্ট হাউসে পরিণত হয়। এমনই একদিন একজন সুন্দরী মেয়ে এসে জুঁইকে বলে, এক্সকিউজ মি, আপনাদের গেস্ট হাউসে পার নাইটের খরচাটা ঠিক কত? আসলে আমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে পাচ্ছি না। আমার বয়ফ্রেন্ড কালকে রাত্রিবেলা আমার সাথেই ছিল, তারপর আজকে সকালবেলা উঠে যে কোথায় গেল। এনিওয়ে। কি, আপনি এসব কি বলছেন? আমার বাড়িতে থাকার পার নাইটের খরচা? আপনি কালকে রাতে আমার বাড়িতেই ছিলেন, কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আর এটা কোনো গেস্ট হাউস নয়, এটা তো আমার বাড়ি। ঠিক এমন সময় সেখানে অর্ণব চলে আসে। অর্ণবকে দেখে লিজা বলে, ডার্লিং, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে কাল সারা রাত খুঁজেই পেলাম না। দেখো না, এই কালো বউটা কি সব বলছে। বলছে এটা নাকি গেস্ট হাউস নয়, এটা ওর বাড়ি। তুমি কিছু বলো তো ওকে। লিজার ন্যাকামি দেখে জুঁই ভীষণই রেগে যায়। কি ব্যাপার অর্ণব, এই মেয়েটা কে? আর ও তোমাকে ডার্লিং বলে ডাকছে কেন? তোমার এত বড় সাহস, তুমি এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে এসেছো আর ওকে বলেছো এটা গেস্ট হাউস? দেখো অর্ণব, তুমি কিন্তু সব সত্যি কথা বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জুঁইয়ের কথা শুনে অর্ণব কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ অর্ণব পুরোপুরিভাবে জুঁইয়ের কাছে ধরা পড়ে যায়। ঠিক আছে, তুমি আমাকে কিছু বলবে না তাই তো? বলার দরকার নেই, আমি সব ভালো মতোই বুঝতে পেরেছি। তোমরা মা ছেলে মিলে আমাকে ফাঁসিয়েছো। তোমরা শুধু আমাকে আমার টাকার জন্য, আমার বাড়ির জন্য বিয়ে করেছো। আমি আজকেই তোমাকে ডিভোর্স দেব। এই মরেছে, বৌমা যদি এখনই অর্ণবকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো অর্ণব এই বাড়ির কোনো সম্পত্তি পাবে না। তার উপর আমাদেরও তো এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর বাড়ি আমি কিছুতেই ছাড়তে চাই না। মনে মনে মালতী দেবী এমন ভাবার পর বলে, না না বৌমা, এসব কথা কেউ বলে? এই কয়েক মাস আগেই তো তোমাদের বিয়ে হয়েছে। ডিভোর্সটা কি কোনো সমাধান নাকি? তোমার অর্ণবকে ডিভোর্স দেওয়ার কোনো দরকার নেই। ছেলে মানুষ একবার ভুল করে ফেলেছে, এতে ডিভোর্স দেওয়ার কি আছে? আপনি আপনার ছেলেকে খুব সহজে ক্ষমা করে দিতে পারেন। এই বাড়ির মালিক আমি, তাই এই বাড়ির ভালোর জন্য যে সিদ্ধান্ত নিতে হয় আমি তাই নেব। এই বলে জুঁই ডিভোর্সের জন্য তোড়জোড় করতে শুরু করে, কিন্তু অর্ণব এবং তার মা কিছুতেই এই ডিভোর্স হতে দিতে চায় না। বৌমা তো কোনো কথাই শুনছে না রে। তোর সাথে বৌমার ডিভোর্স হয়ে গেলে তো এই বিষয় সম্পত্তি সবটাই আমাদের ছাড়তে হবে। এর থেকে ভালো আমরা বৌমাকেই সরিয়ে দিই। এমনিতেও একদিন বৌমাকে সরাতেই হতো, এখনই সঠিক সময়, বুঝলি? হ্যাঁ ঠিক বলেছো, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, আর এদিকে সমস্ত সম্পত্তি আমাদের হাতেও চলে আসবে। তারপর আমি লিজাকে বিয়ে করতে পারবো, দারুণ হবে। এমনি আমার বন্ধু বান্ধবেরা আমার বউ কালো বলে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছে, আমি আর সহ্যও করতে পারছি না। এই বলে মালতী দেবী একজন ট্রাক ড্রাইভারকে ফোন করে আর জুঁইকে অ্যাক্সিডেন্ট করার কথা বলে, কিন্তু সৌভাগ্যবশত জুঁই বেঁচে যায়,
কারণ সেই ট্রাক ড্রাইভার জুঁইয়ের পাশ দিয়ে বেরিয়ে অন্য একটা দেওয়ালে ধাক্কা মারে। কিন্তু আশেপাশের লোকজন যেহেতু জুঁইকে খুব ভালোবাসে, তাই তারা সবাই মিলে সেই ট্রাক ড্রাইভারকে পাকড়াও করে। এই, তুই কিভাবে গাড়ি চালাচ্ছিস? এক্ষুনি তো এই মেয়েটার প্রাণ চলে যেত। নিশ্চয়ই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস, তাই না? চল এক্ষুনি চল, আমরা তোকে পুলিশে দেবো। তোদের মতো ড্রাইভারদের জন্যই সাধারণ মানুষরা মারা পড়ে। না না, আমাকে প্লিজ পুলিশে দেবেন না। আমার এতে কোনো ভুল নেই। আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। আমি গরিব মানুষ, আমার কোনো দোষ নেই। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এই বলে ড্রাইভার একে একে সব সত্যি কথা বলে দেয়, যা শুনে জুঁই খুবই রেগে যায়। জুঁই তখনই ড্রাইভারকে সাক্ষী বানিয়ে পুলিশ স্টেশনে যায় এবং তার স্বামী ও শাশুড়ির নামে কমপ্লেন করে আসে। অন্যদিকে, বুঝলি খোকা, এতক্ষণে ওই কালো বউ টপকে গেছে। এই বাড়িটা এবার থেকে আমাদেরই। উফ, কতদিন ধরে এই সময়ের অপেক্ষা করছিলাম। আজকে আমার স্বপ্নটা সত্যি হলো রে। ঠিক এমন সময় সেখানে জুঁই এবং পুলিশ অফিসার এসে পৌঁছায়। খুব তো বৌমাকে টপকাতে গিয়েছিলেন, এবার আপনাকে আর আপনার ছেলেকে জেলের ওই পারে টপকে দেবো, বুঝেছেন? ট্রাক ড্রাইভার তো সবকিছু স্বীকারই করে ফেলেছে। তাছাড়া আপনার আর আপনার ছেলের নাম ঘেটে আমরা বুঝতেও পেরেছি আপনারা দুজন তো দাগি আসামি। তাই আর দেরি না করে চলে এলাম। এ কি বৌমা, এসব কি হচ্ছে? তুমি আমাদের এবারের মতো ক্ষমা করে দাও বৌমা। আমরা আর কখনো এরকম কাজ করব না। হ্যাঁ জুই, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কালো হবার পরও আমি তোমাকে বিয়ে করেছি। এরপরেও আমার ভালোবাসার প্রমাণ দিতে লাগবে? আমি কালো, কিন্তু তবুও আমি বড়লোক দেখে তুমি আমাকে বিয়ে করেছো। তোমাদের নজর আমার সম্পত্তি, আমার এই সুন্দর বাড়িটার উপর আগে থেকেই ছিল, তাই তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে ভালোবাসো বলে নয়। এভাবে জুঁই অর্ণবের কোনো কথা বিশ্বাস করতে চায় না। পুলিশ অফিসার অর্ণব এবং তার মাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তারপর থেকে জুঁই আর কখনো বিয়ে করে না। সেই বাড়িতে জুঁই একা একাই জীবন কাটাতে থাকে। রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। রোহিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তাকে বিয়ে করার জন্য জোর করছিল। তারা রোহিতের জন্য ভালো ভালো মেয়ে দেখাও শুরু করে দিয়েছিল, কিন্তু রোহিতের কোনো মেয়েকেই পছন্দ হতো না। আসলে সে একটি মেয়েকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু সে তার মায়ের ভয়ে বাড়িতে কিছু বলতে পারতো না। আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো? এতগুলো মেয়ের মধ্যে কাউকে পছন্দ হচ্ছে না তোর? কি চাস তুই বলতো? আর কবে বিয়ে করবি? আমি মরে গেলে? দেখেছিস তো আমার শরীরটা এত খারাপ, আজ আছি কাল নেই। তুই বিয়েটা কর না বাবা। বৌমার হাতে সেবা যত্ন পেলে দেখবি আমি একদম ঠিক হয়ে যাব। মা, তুমি রোজ রোজ কি শুরু করেছো বলো তো? আমি বললাম তো আমাকে একটু সময় দাও। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করছি। চেষ্টা করছি না বাবা। এই দেখ, এই মেয়েটার ফটো। এর নাম মুনমুন, খুব সুন্দর দেখতে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। পড়াশোনা জানে না বেশি ঠিকই, কিন্তু বাড়ির কাজকর্ম, রান্না বান্না সবকিছুতে একদম এক্সপার্ট। আমি এর সঙ্গে তোর বিয়ে পাকা করে ফেলেছি। তুই শুধু একবার হ্যাঁ করে দে। বিয়ে পাকা করে ফেলেছি মানে? আর তুমি ভাবলে কি করে মা যে আমি ওই রকম একটা মেয়েকে বিয়ে করব? ঘরের কাজ, রান্না বান্না করা এগুলো কোনো যোগ্যতা নয়। এগুলো তো মানুষ খুব সহজেই শিখে যেতে পারে। আমি একজন ওয়েল এডুকেটেড শিক্ষিত মেয়ে চাই। পড়াশোনা নিয়ে তুই কি ধুয়ে খাবি নাকি? আমি কিছু জানি না। এই মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে ফাইনাল করলাম। পরের মাসে আমি ডেট ফিক্সড করছি। রোহিত তার মায়ের উপর খুব রেগে যায় এবং সে তার নিজের পছন্দের মেয়ে নন্দিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মোহনা দেবী নন্দিনীকে দেখে খুব রেগে যায়, কিন্তু তার কিছু বলারও ছিল না। ছেলের পছন্দকে সে মন থেকে মেনে নিতে না পারলেও মেনে নেওয়ার ভান করে। বেশ কয়েকদিন পর, বৌমা, আজকে তোমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, প্রথম দিন নতুন বৌমাকে মিষ্টি কিছু রান্না করে সবাইকে খাওয়াতে হয়। জানো তো কিছু, নাকি আজীবন শুধু পড়াশোনা করেই কাটিয়ে দিলে? না না মা, আমি জানি তো, মানে শুনেছি অনেকবার, কিন্তু মা মিষ্টি কিছু বলতে কি রান্না করব একটু বলুন না। আসলে আমি মিষ্টি কোনো খাবার রান্না করতেই পারি না। ওরে বাবা, তা পারবে কেন? তোমার মধ্যে মিষ্টি ভাবটাই যে নেই। মিষ্টি কিছু না পারলে ঝাল কোনো খাবার রান্না করে নিয়ে এসো, সেটা পারবে তো নাকি? ঝাল কিছু? মা আসলে আমি... আরে গিন্নি, তুমি এমন করছো কেন? মেয়েটা কত ভয় পেয়ে যাচ্ছে দেখো তো। ভালোভাবে বুঝিয়ে বলো না, নতুন এসেছে এই বাড়িতে, ভয় পাচ্ছে তো।
ভয় কিসের? পালিয়ে বিয়ে করতে পেরেছি আমাদের কিছু না জানিয়েই। কই তখন তো ভয় লাগেনি? কিছুই না, এসব শুধু নাটক। উফ মা, তুমিও না, একটু থামো প্লিজ। নন্দিনী, তোমার কোনো চাপ নেই, তুমি রান্নাঘরে যাও আর তোমার পছন্দ মতো যা খুশি তুমি রান্না করে নিয়ে এসো। যাও, কোনো অসুবিধা নেই, তুমি করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নন্দিনী রান্নাঘরে চলে যায়। আসলে সে কিছুই রান্না করতে পারতো না। বিয়ের আগে সে কোনোদিন রান্নাঘরে প্রবেশ পর্যন্ত করতো না। তার মা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে, এমনকি নন্দিনীকে তার মা নিজের হাতে করে খাইয়েও দিত। এবার কি হবে? আমি কিছুই রান্না করতে পারি না তো। আজকে আমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না, কিছু তো একটা রান্না করতেই হবে। কি করি? হ্যাঁ, আইডিয়া। নন্দিনী কিছুক্ষণ পর হাতে করে কয়েকটা গ্লাস নিয়ে আসে। সে সবার হাতে একটা একটা করে গ্লাস ধরিয়ে দেয়। এত তাড়াতাড়ি কি রান্না করলে তুমি? কি এই গ্লাসে? জলের মতো দেখতে। ওরে বাবা, এ তো গরম। হ্যাঁ মা, এখনই রান্না করেছি, গরম তো হবেই, তাই না? ফু দিয়ে খান আর খেয়ে বলবেন কেমন হয়েছে। দেখছি। মা, থু, কি এটা? এটা তো গরম জল মনে হচ্ছে। এই মেয়ে, তুমি জল গরম করে নিয়ে এসেছো? এটা তোমার প্রথম রান্না? আসলে মা, আমি বিয়ের আগে কোনোদিনই রান্না করিনি তো। একদিন আমার মায়ের শরীর খারাপ ছিল বলে আমি একবার শুধু জল গরম করেছিলাম। আমার এই রান্নাটার কথাই শুধু মনে আছে, এটা ছাড়া আমি কোনো রান্না পারি না মা। জল গরম করাটা কি তুমি রান্নার মধ্যে ধরছো? এটা কোনো খাবার হলো? দেখ রোহিত, দেখ, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলি তো, শ্বশুর বাড়িতে প্রথম দিন জল গরম করে খেতে দিচ্ছে। আমার পছন্দের মেয়েকে বিয়ে করলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। ক্ষমা করবেন মা, আপনারাই তো বললেন যে তুমি যা পারবে রান্না করে নিয়ে এসো। আমি তো এটাই পারি শুধু। রোহিত, তুমি বলো না, গরম জল খেতে তোমার কেমন লাগছে? আর বাবা, আপনার কেমন লাগলো? হ্যাঁ বৌমা, খুব ভালো হয়েছে। অনেকদিন পর গরম জল খেলাম। গরম জল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। কি রোহিত, তাই তো? হ্যাঁ বাবা, নন্দিনী, তোমার জল গরম করাটা খুব সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট ভাবে গরম হয়েছে। দেখো, আমি সব খেয়ে ফেললাম। এই, এটা কি ন্যাকামি হচ্ছে নাকি? এই মেয়ে, নিয়ে যাও এখান থেকে এগুলো। আমার কপালটাই খারাপ। শোনো, আমি তোমার জন্য রান্না করতে পারবো না কিছু। যতদিন না রান্না করে শিখছো, তুমি গরম জল খেয়েই থাকবে। মা, এমন বলো না প্লিজ। সব মেয়েরা কি রান্না পারে নাকি? তুমি দেখবে ও আস্তে আস্তে সব শিখে যাবে। নন্দিনী, তুমি আজ থেকে মায়ের কাছে রান্না শিখবে, কেমন? নন্দিনী তার শাশুড়ি মায়ের কাছে রান্না শিখতে শুরু করে। প্রথম দিন মোহনা দেবী তাকে রুটি বানানো শেখাচ্ছিল। দেখো, আটা ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এবার আমরা রুটি বেলবো। দেখো আমি কিভাবে বেলছি। আমার হাত দেখো, এই যে, এটা হয়ে গেল। একদম এরকম ভাবেই করবে, বুঝেছো? আরো কয়েকটা দেখে নাও, তারপর তুমি করবে। আমি বুঝতে পেরেছি মা, এবার দিন আমাকে, আমি চেষ্টা করি একবার। ঠিক আছে, নাও ধরো। তুমি কয়েকটা রুটি বেলে রাখো, আমি তোমার বাবাকে চা দিয়ে আসি। নন্দিনী বেশ কয়েকটা রুটি বেলে রাখে। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে রুটিগুলো দেখে অবাক হয়ে যায়। এগুলো কি হয়েছে? হ্যাঁ, একটা রুটিও তো গোল হয়নি। একটা ইন্ডিয়ার ম্যাপ হয়েছে আর একটা বাংলাদেশের ম্যাপ হয়েছে। রুটি গোল হবে, একদম গোল, কোনো দিক থেকে বাঁকা টেরা কিচ্ছু থাকবে না। আর একদিকে মোটা একদিকে পাতলা কেন হবে? সব দিকে সমান হবে, সমান। একটু বেঁকে গেছে মা, তাও তো আমি ধরে ধরে করেছি। আর তাছাড়া আমি তো প্রথমবার করলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন। অত সময় নেই আমার কাছে, বুঝেছো? যে রোজ তোমাকে রুটি তৈরি করে শেখাবো। আজকে দেখে নাও ভালো করে, কালকে থেকে তুমি রুটি বানাবে। আমাদের বাড়িতে রোজ রুটি বানাতে হয়, বুঝেছো? ঠিক আছে মা। পরের দিন নন্দিনী দোকান থেকে একটা স্কেল, পেন্সিল এবং কম্পাস কিনে নিয়ে আসে। সে স্কেল দিয়ে মেপে এবং কম্পাসের সাহায্য নিয়ে রুটিগুলি গোল করার চেষ্টা করছিল। মা, আপনি এসে গেছেন, দেখুন তো ঠিক আছে কিনা। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এই রুটিটা বানালাম। আর উইথ কতটা রাখবো বলুন তো, বুঝতে পারছি না আমি। চুপ করো, বন্ধ করো এসব। আমি বলছি ন্যাকামি বন্ধ করো। এখানে কি তোমার জ্যামিতির ক্লাস হচ্ছে নাকি যে তুমি স্কেল, পেন্সিল, কম্পাস নিয়ে এসেছো? আর কত কিছু দেখতে হবে? হ্যাঁ,
মা, আপনিই তো বলেছিলেন একদম গোল হবে আর মোটা পাতলা হবে না, একদম সমান হবে, তাই জন্য আমি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাই বলে দূর। আমাকে ক্ষমা করো বাবা। তুমি যেমন রুটি করছিলে আগে সেরকমই করো, কোনো অসুবিধা নেই। একটু টেরা বেঁকা হোক, খেয়ে নেবে সবাই। ঠিক আছে মা। বেশ কয়েকদিন কেটে যায়। নন্দিনী ধীরে ধীরে তার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু রান্না করা শিখে ফেলেছিল। এখন বাড়ির সব রান্না সে একাই করে, কিন্তু তবুও মোহনা দেবী সর্বদাই তার রান্না করা খাবারে কমতি বের করত। কখনো লবণ কম হয়েছে কিংবা কখনো ঝাল বেশি হয়েছে, এরকম বলেই থাকতো। একদিন নন্দিনী বাড়ির সবার জন্য বাটার চিকেন রান্না করেছিল। নাও সবাই খাওয়া শুরু করো, আজকে আমি স্পেশাল বাটার চিকেন রান্না করেছি, কেমন হয়েছে খেয়ে বলো সবাই। মা নিন না আপনি। হ্যাঁ খাচ্ছি। এখানে 2টো বাটিতে বাটার চিকেন দিলে কেন আমাকে? তুমি ভাবলে কি করে তোমার রান্না করা খাবার আমি 2 বাটি খেয়ে নেব? মুখে দেওয়াই যায় না, আর তুমি। না না মা, 2টো বাটিতে নয়, আসলে এই যে এই ডান দিকের বাটিটা, এটা দিদি পাঠিয়েছে আপনার জন্য। আমিও বাটার চিকেন রান্না করেছি আর দিদিও করেছিল, আপনার ফেভারিট বলে দিদি পাঠিয়ে দিয়েছে। বুঝলাম। আমার মেয়ে এখনো আমাকে কত ভালোবাসে। শ্বশুর বাড়িতে গিয়েও যখনই ভালো মন্দ কিছু রান্না করে ঠিক মাকে পাঠিয়ে দেবে। আমার মেয়ে বলে কথা, তোমার মতো নয়। ছোটবেলা থেকে আমি ওকে রান্না বান্না করা শিখিয়েছি। হ্যাঁ, দেখি খেয়ে কারটা ভালো হয়েছে। মোহনা 2টো বাটি থেকেই একটু একটু বাটার চিকেন খাওয়ার পর বলে, বাহ, অসাধারণ। আমার মেয়ের রান্নাটা একেবারে চমৎকার হয়েছে। উফ, কোনো কথা হবে না, মনে হচ্ছে 5 স্টার হোটেলে শেফ রান্না করেছে। আর এই যে তোমারটা একদম বাজে, সেই নুন কম তেল বেশি হয়ে গেছে। সরাও এটা, সরাও এখান থেকে। আমি আমার মেয়ের রান্না করা বাটার চিকেনটাই খাবো। আমি জানতাম মা এরকমই কিছু একটা হবে, সেই জন্য আমি ইচ্ছে করেই। কি হলো? হাসছো কেন তুমি? কি হলো বলো? আমি জানতাম আপনি আমার রান্না ভালো হয়েছে কখনোই স্বীকার করবেন না, তাই আমি আমার রান্না করা বাটার চিকেনটাকে বলেছি দিদির রান্না, আর দিদিরটা আমার বলেছি। আর কতদিন এমন করবেন মা? চুপ করো, তুমি মিথ্যা কথা বলছো, আমি জানি তুমি কিছুই পারো না। ও মিথ্যা কথা বলছে না মা, ও সত্যিই বলছে। যে মেয়ে আগে গরম জল ছাড়া কিছুই করতে পারতো না, সে এখন এত ভালো রান্না করছে যে প্রত্যেকের প্রশংসা করে, শুধুমাত্র তোমাকে ছাড়া। কিন্তু আজকে তোমার অজান্তেই তুমি সত্যিটা বলে ফেলেছো মা। হ্যাঁ গিন্নি, তোমাকে কিন্তু মানতেই হবে, এখন তোমার বৌমা তোমার থেকেও অনেক ভালো রান্না করে। হ্যাঁ হ্যাঁ, কে শিখিয়েছে দেখতে হবে তো। আমি না শেখালে এত ভালো রান্না ও কোনোদিনই করতে পারতো না। হ্যাঁ, সব আমার জন্যই সম্ভব হয়েছে। মা, তাহলে আপনি শেষ পর্যন্ত স্বীকার করলেন, তাই তো? আর মা, আমি এটা কখনোই অস্বীকার করতে পারবো না যে আপনি আমাকে রান্না শেখাননি। আপনি তো আমার মায়ের মতো, মায়ের কাছ থেকে তো মেয়েরা শিখবেই। হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে আরেকটু বাটার চিকেন দাও দেখি। তোমার রান্নাটা দেবে। হ্যাঁ।